আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি বাক্যকে অনেক বড়, বড় করে লিখতে চান। যারা ইংরেজি বাক্যকে বড়, বড় করে লিখতে চান, তারা পাংচুয়েশন এর সঠিক ব্যবহার জানতে পারেন। এতে করে আপনি ইংরেজি বাক্যকে অনেক বড় করে লিখতে পারবেন, ইংরেজি বাক্যের সাবজেক্টকে অনেক বড় করে লিখতে পারবেন এবং আপনার ইংরেজির যেই লেখা স্ট্যান্ডার্ড ও গ্রহণযোগ্য হবে তখনই যখন নির্ভুল পাংচুয়েশন এর ব্যবহারটা করবেন। আমরা এই ক্লাসে প্রধানত গুরুত্ব দিব যে কিভাবে আমরা বাক্যকে বড় করতে পারি, অর্থাৎ পাংচুয়েশন ব্যবহার করে। আর পরবর্তী অন্য একটি ক্লাসে পাংচুয়েশনের একেবারে যথোপযুক্ত যত ব্যবহার আছে A to Z সব নিয়ে আলোচনা করব। কেমন? এখানে সবকিছু করাই আছে। মূলত আমরা এখানে দেখতে যাচ্ছি যে শুধুমাত্র আমরা বড় করতে পারি কিভাবে। ওকে, আসুন শুরু করতে পারি। এখানে আমি প্রথমত রেখেছি ড্যাশের ব্যবহারটা। যদিও আ ইংরেজি রাইটিংকে ভালোভাবে বড় করার জন্য বা ভালোভাবে লেখার জন্য কমা এর ব্যবহারটা জানা অনেক বেশি জরুরি। তারপরেও আমরা জাস্ট এখানে ড্যাশ দিয়ে শুরু করছি। ওকে। ড্যাশ দিয়ে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। যেমন দেখুন, এইখানে আমি এই বাংলাদেশ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়েছি। ডেভেলপিং কান্ট্রি। কেমন? অথবা আমরা বলতে পারি কি, সোনার বাংলাদেশ, দ্যাট মিনস আমার সোনার মাতৃভূমি। আমরা যা ইচ্ছা তাই এখানে বসিয়ে দিতে পারি। অর্থাৎ এই বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানে আমরা এভাবে লিখতে পারি। তবে চাইলে আমরা ঠিক এইভাবেও লিখতে পারি। এই যে আমরা ড্যাশের মধ্যে যে লেখাটা লিখেছি এটার উপর একটা নাম আছে। এটার নাম হচ্ছে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আপনি এইভাবে ড্যাশ ব্যবহার করে কি করতে পারেন? এভাবে অ্যাপোজিটিভ দিতে পারেন অথবা রিলেটিভ ক্লোজ ব্যবহার করতে পারেন অথবা আপনি কি অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করতে পারেন। আমরা দেখব যখন একেবারে ফাংশনালি বিস্তারিত আলোচনা করব তখন আমরা এগুলো পাবো। আপনি এই বাক্যটাকে এই তথ্যটুকু হয় এই ড্যাশ দিয়ে দিতে পারেন, অন্যথায় আপনি কমা ব্যবহার করে দিতে পারেন। আর নয় আপনি এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটা সাহায্য দিতে পারেন। তবে এইটা একটু কম ব্যবহার হয়। অপেক্ষাকৃত এইটা বেশি আর এইটা ব্যবহার হয়। কেমন? ওকে। এরপরে এই ড্যাশের মধ্যে ২ টি নাম আছে। একটা হচ্ছে এম ড্যাশ অর্থাৎ যেটা অপেক্ষাকৃত বড় দেখতেই পাচ্ছেন। আর আরেকটা হচ্ছে এন ড্যাশ যেটা অপেক্ষাকৃত একটু ছোট। এন ড্যাশ এবং এম ড্যাশের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষণীয়। কারণ এম ড্যাশ দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করা যাচ্ছে কিন্তু এন ড্যাশ দিয়ে শুধুমাত্র মানে বলা যায় যে সংযোজন করা যায়। অর্থাৎ আপনি অ্যাডজেক্টিভ আ ওয়ার্ড তৈরি করতে পারবেন। অ্যাডজেক্টিভ আমরা জানি যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা যাবে। অথবা আপনি এই ধরনের যেই নাউন ফ্রেজ গুলো আছে তা তৈরি করতে পারবেন। যেমন দেখুন, ঢাকা, দিল্লি bilateral relation কেমন? দেখুন আমরা যদি বিস্তারিত দেখি, আমি জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করেছিলাম। দেখুন আমরা যদি একটু বিস্তারিত খেয়াল করি এই দিকে দেখুন। অর্থাৎ এন ড্যাশ কি করে? এন ড্যাশ এখানে রেঞ্জ দেখাচ্ছে। অর্থাৎ এন ড্যাশ এর ব্যবহারটা সঠিকভাবে অর্থাৎ 50 থেকে 60 আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি বাট সঠিকভাবে ব্যবহারটা করা হয় না। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যেমন দেখুন আ আ রেঞ্জ দেখায় তারপরে ২ টি জায়গাকে একত্রে করে। যেমন ঢাকা খুলনা বাউন্ড ট্রেন অর্থাৎ ঢাকা থেকে খুলনাগামী ট্রেন। এরকম নির্দেশ করি না? অথবা আমরা অনেক সময় বলি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই ব্যাপারটাকে আপনি টেকনাফ এরপরে এইভাবে এই টু এর পরিবর্তে আপনি এই ড্যাশটাকে ব্যবহার করতে পারবেন। যদিও হাইফেন দিয়ে অনেক সময় কাজ করা হয়। ইন ড্যাশ এবং হাইফেন অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, একত্রে করে ফেলি। হিয়ার ইউ সি যেমন দেখুন কানেকশন বোঝাতে আমরা ইন ড্যাশ ব্যবহার করতে পারি যে স্টুডেন্ট এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট টিচার রিলেশনশিপ অর ঢাকা দিল্লি ঠাইস বন্ধন বা সম্পর্ক। আবার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরিতেও আমরা ব্যবহার করতে পারি। হিয়ার উই সি। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। এইদিকে ছিলাম আমরা। অর্থাৎ ড্যাশের ব্যবহার। আমরা যেহেতু বড় বাক্য কিভাবে তৈরি করতে পারি, সেইজন্য আমরা শুধুমাত্র এই সম্পর্কিত পাংচুয়েশন গুলো আলোচনা করব। বিস্তারিত আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ওকে। হিয়ার উই সি এই হাইফেন ব্যবহার করে আমরা সাধারণত এই যে এই ধরনের কম্পাউন্ড ওয়ার্ড গুলো তৈরি করতে পারি। এটা আমরা দেখাবো। এটা বড় ফ্যাক্ট না। আমরা কলনের এদিকে চলে যাই। দেখুন, কলন দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হলো আ লিস্ট দিতে পারবেন। অর্থাৎ হয় না? আমরা যেমন দেখুন বাংলাদেশ আ আ কি মাল্টিপল চ্যালেঞ্জেস ফেস করছে। আমরা ফেস করতেই হবে। এটা বলছি। এটা না বলে আমি এখানে বলতে পারি যে বাংলাদেশ
এরকমভাবে বলতে পারি যে ইজ ফেসিং, যে মাল্টিপল চ্যালেঞ্জেস ফেস করছে। এরপরে এখানে কোলন দিয়ে আমি বললাম যে পভার্টি স্ট্রাইকেন সোসাইটিস, ক্লাইমেট অর্থাৎ পভার্টি স্ট্রাইকেন সোসাইটিস বলতে মানে দারিদ্র্যপীড়িত সমাজ এবং ক্লাইমেট চেঞ্জ, পলিটিক্যাল টার্মোইল অর ইনক্রিজিং ডাকাতিস ইনসিডেন্ট অর্থাৎ এই যে ক্রমবর্ধমান ডাকাতির যে দুর্ঘটনা। অর্থাৎ আমরা এখানে কি করলাম? এই কলন ব্যবহার করে এরপরে কমার সাহায্যে আলাদা, আলাদা করে এখানে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দিলাম, এখানেও আমাদের কিন্তু একটি কমা হবে। কেমন? এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে জানবো। বাট এখানে একটু দেখছি যে এই কলনের ব্যবহারটা। অর্থাৎ আপনি কিন্তু আমরা চাইলে এখানে কলনের পরিবর্তে এভাবে দিতে পারতাম। দেখুন একটা কমা দিয়ে সাস অ্যাস দিয়ে আবারও দেখুন এই সাস অ্যাস কিন্তু নন রেস্ট্রিক্টেড সাস, অর্থাৎ নন ডিফাইনিং সাস। অনেকে শুনতে পারেন যে কি নন রেস্ট্রিক্টেড এটা ওটা। সরি টু সে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে স্ট্যান্ডার্ড লেভেল ইংরেজি লিখতে চান আপনাকে এগুলো জানতেই হবে। অর্থাৎ এইখানে আমি মূলত নন এসেনশিয়াল তথ্য প্রদানের জন্য সাসেসকে ব্যবহার করছি, যার কারণে সাসেসের পূর্বে কমা ব্যবহার হবে। এই ব্যাপারেও বিস্তারিত আলোচনা আছে, আমরা পাবো। ওকে। এরপরে আমরা এক, এক করে এগুলো দিয়ে দিলাম। এইটার পরিবর্তেই আমরা এই কলমটাকে ব্যবহার করতে পারি। এই কলমটাকে ব্যবহার করতে পারি। আবারও আপনি যদি চান যে না আপনি কলম ব্যবহার করবেন না, আপনি এখানে কি করবেন? এই বাক্যটাকে ড্যাশ, এখানে আপনি মূলত ড্যাশ ব্যবহার করবেন। কি? এম ড্যাশ ব্যবহার করবেন। এই যে এইটা ব্যবহার করবেন। হ্যাঁ, তাও সম্ভব। কেমন? তাও সম্ভব। কিভাবে সম্ভব? সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। বলছি যে করব। কারণ হচ্ছে আজকে আমার খুবই কম সময়। আমার এখানে সব নোট করা আছে। বাট আজকে বিস্তারিত আমি আলোচনা করতে পারব না। এজন্য জাস্ট আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যেমন দেখুন, আমরা এখানে লক্ষ্য করি ড্যাশ ব্যবহার করলাম। এরপর আমি এই নামগুলো দিলাম। এরপরে আমি আবার কি করলাম? আবারও ড্যাশ ব্যবহার করলাম। অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করলাম। এখন আমি এইটা বলব যে এই বাক্যটাকে আরো বড় করব আরকি। মানে আমার ইচ্ছা বাক্যটাকে বড় করব। আমরা বলতে পারি যে হুইচ ইজ না। অর্থাৎ এই হুইচ দিয়ে আমি মূলত একেবারে ওভারঅল এই পুরো অংশটাকে নির্দেশ করছি। অর্থাৎ পুরো বাক্যটাকে নির্দেশ করছি। আমরা কিন্তু হুইচ দিয়ে অর্থাৎ হুইচ প্রোনাউন ব্যবহার করে কি করতে পারি? নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে পারি অর আ রিলেটিভ ক্লজ তৈরি করতে পারি। কিন্তু আমি এখানে কি করছি জানেন? এই হুইচ দিয়ে এই পুরো যে সিনারিওটা আছে তাকে নির্দেশ করছি। যেমন বাংলাদেশ কি করতেছে? বিভিন্ন সমস্যা ফেস করতেছে। এরপরে যেমন poverty stricken societies, climate change, turmoil or increasing ডাকাতিস incidents অর্থাৎ এই যে ক্রমবর্ধমান ডাকাতির ঘটনা, তারপরে আমরা জানি ইনফ্লেশন, বাজার ব্যবস্থা অব্যবস্থাপনা, এডুকেশন সিস্টেমে অধঃপতন, এই সবগুলোকে একসাথে একটা সিনারিও ধরে আমি বলছি which is not a good sign অর্থাৎ এটা দেশের জন্য ভালো জিনিস না। for the country অর্থাৎ এটা দেশের জন্য ভালো না। কি বুঝলেন? দেখুন, আমাদের মূল লক্ষ্য ছিল যে কলন ব্যবহার করে দেওয়া। কিন্তু আমরা কিন্তু অল্টারনেটিভ হিসেবে এখানে ড্যাশকেও ব্যবহার করতে পারছি। ড্যাশকে ব্যবহার করলেও এখানে আমাদের দেখতে হবে যে এম ড্যাশ অপেক্ষাকৃত বেশি। আপনি যদি এই যে সঠিক ব্যবহার যেমন দেখুন, আমি কিন্তু এই অ্যান্ড এর পূর্বে আবার একটি কমা ব্যবহার করেছি। আপনি যদি এই কমাটাও ব্যবহার না করেন, তখনও কিন্তু আপনি সিলি মিস্টেক হিসেবে বিবেচিত হবে। যদিও এটা কোনো ফ্যাক্টর না। অর্থাৎ যারা রিসার্চ করবেন, একেবারে স্ট্যান্ডার্ড লেভেলে আপনারা হাই স্কোর পেতে চান, সর্বোচ্চ আ তারপরে পেপার পত্রিকায় লিখতে চান, তাদের জন্য কিন্তু এটা মানে বাধ্যতামূলক। অর্থাৎ আপনি তো ভুল রাখতে পারবেন না। কেমন? ওকে। আসুন বাক্যকে বড় করার জন্য একটি দারুণ আ পাংচুয়েশন এর ব্যবহার হচ্ছে এইটা সেমিকোলন। কিভাবে? অর্থাৎ আপনি আ ফুল স্টপ না দিয়ে যেমন আমি এখানে একটা বাক্য লিখেছি যে আ বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। ওহ! সরি টু সে আমরা যখন বিস্তারিত আলোচনা করব, তখন এই বাংলা সহ আলোচনা করব। আর আমার রেকর্ডেড কোর্স আছে সেখানে আপনারা এগুলোর বাংলা সহ অর্থাৎ এগুলোর অর্থ সহ, বাংলা সহ সবকিছু একত্রে পাবেন। কেমন? ওকে। এইখানে আমরা একটু লক্ষ্য করি যে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল। in 1971 after a 9-month bloody war অর্থাৎ একটি ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর against then militarily বিরুদ্ধে তৎকালীন militarily অর্থাৎ সামরিকভাবে শক্তিশালী দেশ পাকিস্তানের বিরুদ্ধে। Here we see এইখানেও কিন্তু পাকিস্তানকে as a non restricted appositive হিসেবে ব্যবহার করেছে।
বাট এগুলো আমরা আলোচনা করব নো প্রবলেম। হিয়ার ইউ সি। এরপরে আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিতে পারতাম। মানে হয় না ফুল স্টপ দিয়ে আমি আবার বাক্যটি শুরু করলাম। কিন্তু তা না করে আমি কি করেছি? সিম্পলি এখানে আমরা সেমিকোলন ব্যবহার করেছি। সেমিকোলন ব্যবহার করে কি করেছি? আরেকটি বাক্য, আরেকটি স্বাধীন বাক্য এখানে লিখে দিয়েছি। This country has been going through অর্থাৎ এই কান্ট্রি going through যাচ্ছে, মধ্য দিয়ে যাচ্ছে। তখন থেকেই several comprehensive political changes then অর্থাৎ since then that means হচ্ছে তখন থেকে। এটা adverbial phrase হিসেবে ব্যবহার হয়েছে। যখন adverbial phrases আমরা শেষের দিকে ব্যবহার করি বা phrases শেষের দিকে ব্যবহার করি তখন কমার প্রয়োজন হয় না কিন্তু ১ম এ ব্যবহার করলে কমার প্রয়োজন হয়। এখানে যে ব্যাপারটা প্রয়োজন সেটা হলো এই সেমিকোলনের ব্যবহারটা। অর্থাৎ পুরো অংশটা মিলে একটা বাক্যের মতো দেখাচ্ছে। এটাই হচ্ছে আপনার ইংরেজি লেখাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। বুঝতে পারলেন কি? ওকে। একই রকমভাবে কমা ব্যবহার করে আমরা এক বা একাধিক স্বাধীন বাক্যকে একসাথে লিখতে পারি। কি দারুণ না? ওকে দেখুন, যেমন আমি বললাম যে, "I love my country" আমি আমার দেশকে ভালোবাসি। "I can die for my country" আমি আমার দেশের জন্য মরতে পারি। "I will never bet my lovely country" আমার এই ভালোবাসার দেশের সাথে আমি কখনোই betray করব না। And even এমনকি "I will make my country work with full energy ahead of the competitive world" এখানে আবেগের মানে আবেগে লিখে ফেলেছি ওকে। এইখানে দেখুন আমি পরবর্তী যে স্বাধীন বাক্যটি লিখেছি তার পূর্বে আবার কমা ব্যবহার করেছি। কারণটা কি? শুধু স্বাধীন বাক্যের ক্ষেত্রে না। আপনি যখন এক বা একাধিক নাম ব্যবহার করবেন তারও পূর্বে একেবারে শেষের উদাহরণটির পূর্বে আপনি এইভাবে কমা ব্যবহার করতে হবে। কমার ব্যবহার যদি আপনি জানেন একবার মানে কি বলবো যে কমার প্রায় ১৮ টি ব্যবহার আছে। এদিকে লক্ষ্য করুন। এই ১৮ টি ব্যবহার আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা এরকমভাবে কমা এর ব্যবহার আছে দেখুন ১৮ টি ব্যবহার। তার মানে আমি এখানে ১৮ টি মাত্র উপস্থাপন করেছি। ব্যবহার তো আরো বেশি আছে। মানে আমি যতটুকু পেরেছি ততটুকু এখানে উপস্থাপন করেছি। আশা করছি যে এতটুকু দিয়েই আপনি ওভারকাম করতে পারবেন যে what you can do ওকে, সরি টু সে। আমরা যেদিকে ছিলাম অর্থাৎ আ এরপরে আমি আবার লিখলাম যে I will make my country অর্থাৎ আমি আমার দেশকে অর্থাৎ হাঁটাবো আরকি। আমি আমার দেশকে হাঁটাবো with full energy একেবারে পুরোপুরি শক্তি দিয়ে হাঁটাবো। মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ahead of the competitive world অর্থাৎ এই যে আ প্রতিযোগিতামূলক বিশ্বের সামনে নিয়ে যাবো। পুরো দমে, পুরো শক্তিতে এরকম সেন্স প্রদান করতে। এই যে কমা ব্যবহার করে আমরা বাক্যকে বড় করলাম, এই যে সেমিকোলন ব্যবহার করে বাক্যকে বড় করলাম। তারপরে আমরা দেখলাম কোলন ব্যবহার করে বাক্যকে বড় করলাম। কেমন? সরি টু সে যদিও এখানে কোলন না, এখানে মূলত আপনি চাইলে হ্যাঁ, কোলন দিতে পারবেন। কোন সমস্যা নেই। অর্থাৎ এখানে কোলন আছে আর এখানে যে আপনি ড্যাশ ব্যবহার করতে পারবেন না ব্যাপারটা এরকম না। ড্যাশ আপনি এখানেও দিতে পারবেন। নো প্রবলেম। এটা নিয়ে আপনি কখনো চিন্তা করতে হবে না। আপনি পারবেন। ওকে। এরপরও আমরা বিস্তারিত শুধু কমা সম্পর্কে আগে জানি। আর বাকি যেগুলো আছে এগুলো আমার জানতে হবে না আজকে। আর কারণ সময় নেই। আশা করছি যে আমরা অন্য একটি ভিডিওতে দারুণভাবে এগুলোকে উপলব্ধি করব। আর আ একটু বলে নেই যে যারা রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য আশা করছি যে আপনারা দারুণভাবে ভিডিওগুলোকে উপভোগ করতে পারবেন। আপনি পুঙ্খানুপুঙ্খরূপে এই সম্পর্কে অবগত হতে পারবেন। যাই হোক, here we see introductory adverbial phrases অর্থাৎ আপনি একেবারে বাক্যের শুরুতেই যখন আ adverbial phrases ব্যবহার করবেন, তখন কমা ব্যবহার করতে হবে। এই উদাহরণটা নিয়েছে হচ্ছে Cambridge Book 10 Reading Passes 1 Test 1 এখান থেকে দেখুন। অর্থাৎ adverbial phrases যখন আপনি শুরুতে ব্যবহার করবেন, তখন অবশ্যই কমা ব্যবহার করে এরপরে মূল বাক্যটা শুরু করতে হবে। আমি আর দেখাচ্ছি না। কারণ হচ্ছে এখানে এতটুক জানি আপাতত। এরপর দেখি introductory adverb যেমন দেখুন স্বাধীনভাবে আমরা কিছু adverb ব্যবহার করে থাকি। কিছু ওয়ার্ড আছে adverbial phrases adverb ব্যবহার করে থাকি। যেমন unfortunately দেখুন দুর্ভাগ্যবশত, actually আ মানে সত্যিকার অর্থে। আ এরপরে আমরা কিন্তু এরকম ব্যবহার করে থাকি। তাই নয়? যেমন দেখুন এই যে therefore ব্যবহার করেছি। এই therefore এর পর আমরা মানে therefore কে এখানে আমরা কি স্বাধীনভাবে adverb হিসেবে ব্যবহার করেছি যে অতএব হুম? তাছাড়া মানে অতএব বা যার কারণে এরকম অর্থ প্রদানের। যেমন দেখুন আ এক here we see a deadly concerning issue climate change অর্থাৎ একটি মারাত্মকভাবে উদ্বেগজনক ব্যাপার। এই climate change has been damaging বাংলাদেশের যে ডাইভার্সিটি কে নষ্ট করে ফেলছে অনেক বছর ধরে। অতএব therefore এখানে আমরা কমা ব্যবহার করতে হচ্ছে। এই যে সূক্ষ্ম ব্যবহারটা এটা আপনার ঠিক তখনই অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি জরুরি যখন আপনি স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি লিখে কারো সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। দ্যাট মিনস ইউ নো
অর্থাৎ আপনি জানেন। কেমন? এ এ এই এই সময় অর্থাৎ introductory adverb অর্থাৎ শুরুতে যে adverb ব্যবহার করি। এরপরে দেখুন adverb যখন আমরা মাঝে ব্যবহার করি, adverbial phrases, adverb না adverbial phrases যখন আমরা মাঝে ব্যবহার করি, তখন আমাদের কমা দিয়ে আলাদা করতে হবে। কেন করতে হবে? জাস্ট আমরা এইদিকে একটু চোখ বুলিয়ে নিই যে I by Truman দেখুন এইটা কিন্তু আমরা চাইলে কি করতে পারতাম? এই বাক্যের শুরুতে লিখতে পারতাম। কিন্তু ওই যে বললাম যে কিছু ব্যাপার আছে যে আপনি এখানে লিখতে পারবেন। এভাবেও লেখা হয়। আবার আপনি চাইলে বাক্যের শেষের দিকেও হ্যাঁ, ওকে। না বাক্যের হ্যাঁ, বাক্যের শেষের দিকেও আপনি লিখতে পারতেন। তবে এইখানে বাক্যটি একটু খটকা আছে। এখানে what I face অর্থাৎ প্রবলেমস দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যে আমি ২ মাসের মধ্যেই এই সমস্যা কি সমস্যা দূর করতে সক্ষম হব, যেই সমস্যাগুলো আমি ওয়ার্কিং প্লেস এ ফেস করি। দ্যাট মিনস হোয়াট I face in the working place. এইখানে দেখুন আপনি এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আমি এখানে লিখেছি, এখানে কিন্তু সাবজেক্ট, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমি আলাদা করেছি কি দিয়ে? কমা দিয়ে। এখন আপনি যদি কমা দিয়ে আলাদা না করেন, তাহলে অনেক সময় পড়তে কিছুটা খটকা লেগে যেতে পারে বা একটু আনইজি ফিল হতে পারে যিনি পড়বেন। নতুবা আপনি একে ১ম এ লিখতে পারেন, সমস্যা নেই। আবার দেখুন যেমন আমি এইখানে বলেছি যে বাংলাদেশী স্টুডেন্টস অর্থাৎ বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে, আ এরপরে দেখুন এই তথ্যটা ধরুন এখানে নাই। দেখুন আ are intended অর্থাৎ তারা আগ্রহী to well going abroad অর্থাৎ বিদেশে যেতে আগ্রহী with a view to taking higher education অর্থাৎ উচ্চশিক্ষা নেওয়ার জন্য তারা বিদেশে যেতে অনেক বেশি আগ্রহী। এখন আমি কি করলাম? এখানে আবার একটু তথ্য দিয়ে দিচ্ছি। সেটা হলো adverbial phrases দিয়ে দিচ্ছি যে after graduation from different institutions বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে educational institution বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করার পর এখন এই যে ব্যাপারটা আছে না? এই ব্যাপারটা কিন্তু আমি দেখুন শুরুতেই লিখতে পারতাম। শুরুতে লিখতে পারতাম। কিন্তু যখন আমি মাঝে লিখেছি তখন আমাকে ২ টা কমা ব্যবহার করতে হচ্ছে, আলাদা করতে হচ্ছে। কিন্তু যখন আমি শুরুতে লিখেছি তখন আমাকে কিন্তু ১ টা কমা ব্যবহার করেই অর্থাৎ আমাকে কমা ব্যবহার করেও আলাদা করতে হচ্ছে। আর এরপরে সাবজেক্ট, ভার্ব আর যা আছে সেগুলো তো ব্যবহার হবে নিয়ম অনুযায়ী। একই রকমভাবে দেখুন এই যে এটাও আছে। দেখুন আমি যখন এই in order to এখানে ব্যবহার করেছি, কোন সমস্যা নেই। অর্থাৎ এখানে তো আর আমাকে কমা এটা ওটা দিতে হচ্ছে না। কিন্তু এই in order to এই যে এই in order to এই পর্যন্ত এটা হচ্ছে phrase এর মতো কাজ করেছে। অর্থাৎ adverbial reason that means adverb of reason এখন এই adverb of reason কে যখন আমি শুরুতে ব্যবহার করব, তখন কিন্তু আবার আমাকে কমা ব্যবহার করতে হচ্ছে। কি ইন্টারেস্টিং না? যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাকে অবগত করবেন যে ইয়েস ইউ আর ওয়াচিং স্টিল। ওকে। এরপরে আমরা দেখি যে আ দেখুন আমরা ক্যামব্রিজ বুক 10 থেকে নিয়েছি উদাহরণস্বরূপ রিডিং প্যাসেজ 1 যে আজ দ্যাট মিনস অ্যান্ড টুডে ফলোইং ইয়ার্স অফ নেগলেক্ট অর্থাৎ বছরের পর বছর ধরে অবহেলার পর এরকম অর্থটা দিচ্ছে। হিয়ার ইউ সি এটি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এখানে ব্যবহার করা হয়েছে। কেমন? আবার টুডে এটাও কিন্তু অ্যাডভার্ব এর মতো। এখন এক বা একাধিক অ্যাডভার্বিয়াল ফ্রেজেস যখন হবে তখন তো এমনিতেই আপনাকে আলাদা করতেই হবে। এজন্য আলাদা করা হয়েছে। এরপরে কিন্তু এখানে সাবজেক্ট, এরপরে যা আছে তা বসেছে। এটা আর আমরা পড়ছি না। আমরা শুধুমাত্র আজকে যে এর অবস্থানগুলোকে চিহ্নিত করছি। আর কিছুই না। দেখুন এই নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ যখন আপনি প্রদান করবেন, তখনও কিন্তু এই নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভকে আলাদা করার জন্য আপনার কি করতে হবে? অর্থাৎ অ্যাপোজিটিভকে আলাদা করার জন্য আপনার কমা ব্যবহার করতে হবে। দেখুন আপনি যদি সঠিক না জানেন, যেমন দেখুন প্যারিস a wonderful city একটি সুন্দর শহর। is a popular destination অর্থাৎ একটি মানে জনপ্রিয় জায়গা for tourist from across the country অর্থাৎ এটা আর ফর্ম দিতে হবে না। কিছু জায়গায় কিছুটা আ কঠিন গতিতে করা তো এইজন্য সরি টু সে। হিয়ার ইউ সি দেখুন এরপরে লিখেছি যেমন ঢাকা। ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি অ্যাপোজিটিভ এর সাহায্যে। এইজন্য আমরা একে আলাদা করে দিচ্ছি। কেমন? অর্থাৎ যেই অংশটুকু আমি অতিরিক্ত তথ্য হিসেবে দিয়েছি, তাই কমা এর সাহায্যে আলাদা করে দিয়েছি। তবে শুধু কমা না, আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি আপনি চাইলে এখানে ড্যাশ দিতে পারতেন। ড্যাশ দিয়ে এটাকে আলাদা করতে পারতেন। এখানে আর আপনার আ স্পেস দেওয়ার দরকার নেই। দেখুন আপনি যখন এই ব্যবহারগুলো জানবেন, তখন সে না আপনি এগুলোকে আ মানে নিঃসন্দেহে এপ্লাই করতে পারবেন। এছাড়া আমরা করি, আমরা অনেক সময় মানে অভ্যস্ত হয়ে উঠি লেখায়। জানি না কিন্তু অভ্যস্ত হয়ে উঠি। হ্যাঁ, ব্যাপারটা এরকম মনে হয়, এরকমই আমরা ভেবে নেই। যাই হোক, আমরা যারা জানি তাদের জন্য তো ভালো। এরপরে দেখুন নন এসেনশিয়াল ক্লজ। এখানে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ আর এখানে হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ। যেমন দেখুন এই মিস্টার রহমান সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য প্রদান করেছি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লোজ এর সাহায্যে। এখন এই পর্যন্ত তথ্যটুকু দেওয়ার জন্য আমি কমা দিয়ে এটাকে আলাদা করে দিয়েছি।
অর্থাৎ মিস্টার রহমান যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট এখন কি করছেন? আ বা 100 মানে শত, শত স্টুডেন্টদেরকে বছরের পর বছর ধরে পড়াচ্ছেন। এরপরে দেখুন এই যে ডিফরেস্টেশন সম্পর্কে আমি এই উইথ রিলেটিভ প্রনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লজ তৈরি করে এটাকে আলাদা করে দিয়েছি। এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। আবার দেখুন যখন আমি সাধারণত আমরা জানি যে যখন আমরা কনজাংশন কে মাঝে ব্যবহার করি বা শেষের দিকে ব্যবহার করি তখন কমার প্রয়োজন হয় না এটা আমরা জানি। কিন্তু অতিরিক্ত তথ্য যখন আমরা দেই, অর্থাৎ অতিরিক্ত তথ্য যেটা একেবারে এসেনশিয়াল নয়, এরকম তথ্য যখন প্রদান করি তখন আমাদের কিন্তু কমা দিয়ে আলাদা করতে হবে। আবারও কমা দিতেও হয় না। সেটা কখন? সেটা হচ্ছে ঠিক তখন যখন এই তথ্যটা দিতেই হবে। তখন এটাকে কমার প্রয়োজন নাই। ওকে? আর অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা উইথ কে অ্যাজ এ প্রোনাউন হিসেবে রিলেটিভ ক্লোজ তৈরিতে আমরা দারুণভাবে এপ্লাই করতে পারি। Here we see কমপ্লেক্স বাক্যের অ্যাডভার্বিয়াল ক্লোজ এর যে ১ম অংশ আছে। দ্যাট মিনস ১ম অংশ বলতে আমরা বলছি যখন অ্যাডভার্বিয়াল যেই ক্লোজ তৈরির সময় যখন অ্যাডভার্বিয়াল ক্লোজটি ১ম এ ব্যবহার হবে। অর্থাৎ কনজাংশন যুক্ত অংশটি যখন ১ম এ ব্যবহার হবে, তখন আমাদের কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। দেখুন এই যে অ্যাডভার্বিয়াল কনজাংশন অর্থাৎ এই কনজাংশন যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লোজটি আমরা জানি যে যেই ক্লোজটি কনজাংশন যুক্ত থাকে তাকে অ্যাডভার্বিয়াল কি বলা হয়? ক্লোজ বলা হচ্ছে। এখন এই অ্যাডভার্বিয়াল ক্লোজ যখন আমরা শুরুতে ব্যবহার করব, তখন অবশ্যই স্বাধীন বাক্যটির জন্য আপনাকে কমা ব্যবহার করতে হবে। যদি আপনি এটা মিস্টেক করেন তার মানে হচ্ছে আপনি ভুল করছেন। আবার দেখুন, আপনি যখন এই বাক্যটিকেই যখন এই যে কনজাংশন টি আপনি মাঝে লিখবেন তখন কিন্তু কমার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ এর ক্ষেত্রে কি? কমা ব্যবহার হচ্ছে না। এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো যখন মাঝে অর্থাৎ এই পুরো বাক্যটি যখন আমরা শেষের দিকে লিখব। এরকমভাবে আরো আছে যেমন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস তৈরিতে। যেমন দেখুন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস কি করেছি? আমরা জানি যে অবসরবাক্যকে অর্থ দেওয়ার জন্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আমরা ১ম এ ব্যবহার করতে পারি হিয়ার উই সি রিডিং দ্য বুক চন্দ্র কথা আমার প্রিয়। What even at the central library? সেন্ট্রাল লাইব্রেরিতে চন্দ্রকথা বই পড়ে I got home অর্থাৎ আমি বাড়ি ফিরেছিলাম। দেখুন এই যে পড়ে এই যে adverbial phrases এই পুরো অংশটাকে আলাদা করার জন্য আমি এখানে কমা ব্যবহার করেছি। এখন অনেকে বলতে পারেন, "How can it can will be as adverbial phrases whatever?" স্যার কাছে আমার ক্লাসের সাথে যারা আছেন তারা একদম দারুণভাবে উপভোগ করছেন। এটাই আমি আশা ব্যক্ত করি। এরপরে দেখুন স্ট্যান্ডিং অন দ্য ব্যাংক অফ দ্য রিভার অ্যান্ড took some pictures of a natural sceneries. Here's he going to the market and this morning I have brought some fish and fishes. অর্থাৎ মার্কেটে গিয়ে আমি কিছু ফিশ অর ফিশ যে ২ ভাবেই হয় আরকি এজন্য লেখা এনেছি। এই যে আলাদা করলাম এটাই আপনার জানা জরুরি। অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস কে আমরা আলাদা করতে পারি। এরপরে দেখুন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যখন শেষের দিকে ব্যবহার হয়। দেখুন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যখন ১ম এ ব্যবহার হয় এক অর্থ প্রদান করে, যখন শেষে ব্যবহার হয় আরেক অর্থ প্রদান করে। অর্থাৎ আপনি লিখলেই হবে ভিন্ন অর্থ প্রদান করে। যেমন দেখুন এখানে আমি বলেছি যে ফ্লাশ ফ্লাডস হ্যাভ হিট মেনি নর্দার্ন এরিয়াস অর্থাৎ নর্দার্ন অনেক এরিয়ায় বাংলাদেশের নর্দার্ন অনেক এরিয়ায় কি করছে? এই ফ্লাশ ফ্লাড অর্থাৎ হঠাৎ বন্যা আক্রমণ করছে। আমি এরপরে বললাম যে লিভিং thousands of people homeless and stranded অর্থাৎ এই লিভিং এখানে অর্থটা দিচ্ছে যার ফলে আমি লিখে রেখেছি যাতে আপনি বুঝতে পারেন। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যার ফলে কি হাজার মানুষকে গৃহহীন করে গিয়েছে এবং যাদেরকে ইয়া করেছে অর্থাৎ মানে আটক অবস্থায় রেখেছে অর্থাৎ আলাদা একটা জায়গায় রেখে দিয়েছে stranded এটাকে নোট করতে পারেন। অর্থাৎ আলাদা কোনো জায়গায় মানে আলাদা করে ফেলা। এরকম অর্থ প্রদানে আমরা দারুণভাবে এটাকে এপ্লাই করতে পারি। Then we see দেখুন political tension is going on in our country here, leading to an unexpected future of Bangladesh. ওকে? অর্থাৎ এইখানে অর্থটা দিচ্ছে যে দেখুন এইটার ফলে এই যে টেনশন বাড়ছে এটার ফলে কি হচ্ছে? আনএক্সপেক্টেড দিকে চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে অ অপ্রত্যাশিত ফিউচার এর দিকে চলে যাচ্ছে। জাস্ট টেক ইট ইজিলি। ওকে? ডন্ট টেক ইট politically. ওকে। এরপর দেখুন climate change is triply appearing and affecting the coastal areas. Here you see and resulting in a dire state for the people living there. আমি আর বিস্তারিত পড়ছি না। সময়ের স্বল্পতা, তারপরে হচ্ছে আমরা এগুলো বিস্তারিত অর্থাৎ এর যে ১৮ টা ব্যবহার আছে, আপনি যদি এই সম্পর্কে অর্থাৎ কমার ব্যবহার বা আরো যে পাংচুয়েশন গুলো আছে এগুলোর সঠিক ব্যবহার জানেন, আমি আশা ব্যক্ত করি আপনি নির্দ্বিধায়, নিঃসন্দেহে একেবারে অনেকটা কনফিডেন্স এর সাথে ইংরেজিকে লিখতে অভ্যস্ত হয়ে উঠবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজ এই পর্যন্তই। আর আপনার জন্য কাজ হচ্ছে আপনি যদি সম্ভব হয় তাহলে ঠিক সেমিকোলন ব্যবহার করে ২ টি বাক্যকে একত্রে লিখে আমাকে দিতে পারেন। যেকোনো বিষয় সম্পর্কে। এটাই হচ্ছে আপনার জন্য কাজ। আর যদি সম্ভব হয় আপনি এভাবে কোলন ব্যবহার করেও দিতে পারেন। কোন সমস্যা নাই। যাই হোক,
আজ এ পর্যন্তই। আর যাওয়ার আগে আপনাকে বলে দিচ্ছি, যদি কেউ রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, অর্থাৎ এই ক্লাসগুলো আপনি রেকর্ডেড কোর্সে দারুণভাবে উপভোগ করতে পারবেন। আপনার জন্য সুন্দরভাবে উপস্থাপন করা হবে। যদি কেউ আগ্রহী হন তাহলে দয়া করে কমেন্ট দেখবেন, নতুবা কমিউনিটি পোস্টে আমার দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে। সেখান থেকে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি সামান্য একটা ফি এর বিনিময়ে দারুণভাবে ক্লাসগুলোকে, অর্থাৎ ভিডিও ক্লাস সহ গুগল শিটে আপনি এই ক্লাস নোট সহ পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। বেস্ট উইশেস ফর ইউ।